শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের ফ্রেশ একটি পর্ব। প্রিয় দর্শক, আজ আমাকে একটু বেশি খুশি, আনন্দিত এবং আমার কণ্ঠস্বর একটু বেশি জোরালো মনে হচ্ছে না? কেনই মনে হবে না, কারণ আজ কিন্তু একটা তারুণ্যের শক্তি আমাকে ছুঁয়ে গেছে। আজকে তারকা কথনের সেটে আমাদের তারুণ শক্তিতে ভরপুর হতে চলেছে। তিনজন তরুণ শিল্পীকে আমরা আজ পেয়েছি এবং তার থেকেও আনন্দের বিষয়, তারা আমাদের চ্যানেল আই পরিবারের সদস্য। চলুন প্রিয় দর্শক, তাদের সাথে আগেই পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের জায়ান আবেদিন। শুভ দুপুর। শুভ দুপুর। আমাদের সাথে আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের সাবরিনা নওশিন টুসি। শুভ দুপুর। শুভ দুপুর। এবং আমাদের সাথে আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের HM আলাউদ্দিন। আপনাকে শুভেচ্ছা, শুভ দুপুর। শুভ দুপুর। আজকে ইন্ট্রোতে অনেক কথা বললাম না এই কারণে, আর আজকে তরুণদের কথা শুনতে চাই। তারা কি ভাবছে, তাদের জার্নির কথা, আরও অনেক কিছু। কারণ এখন সময়টাই এমন যে পুরো দেশ এবং আমরা সকলে এই তারুণ্যের শক্তিতে ভরপুর এবং তাদের উপর নির্ভর করে চলছি, তাই নয় কি? অবশ্যই। আচ্ছা, শুরুতে জিজ্ঞেস করি জায়ান আবেদিন, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালো চলছে। ভালোর মতো যেটা বলা যায় সেভাবেই চলছে। একটু বেশি খুশি তো এখন? খুশি, একদিক দিয়ে খুশি, আবার একদিক দিয়ে দুঃখী। কারণ দেশের এই পরিস্থিতিতে নিজের সব কাজ, যেহেতু আমরা কণ্ঠশিল্পী, সেহেতু আমরা কণ্ঠ দিয়ে যুদ্ধ করব বা কণ্ঠ দিয়ে মানুষকে বোঝাবো যে আসলে এই ব্যাপারটা কিভাবে চলছে এখন। তো গান গাইতে তো হবেই, বিকজ অফ শো মাস্ট গো অন। সো বন্যা যেখানে হয়েছে সেখানের মানুষদেরকে দেখে আসলে ভালো থাকা আর না থাকার মাঝামাঝিতে একেবারে। আবার এই যে এত কিছুর মাঝখানেও ভালো থাকার বিষয়টি, যেটা যে সবাই যে আমরা এতটা একতা নিয়ে কাজ করতে পারি, এমন উদাহরণ আসলে আগে আমরা খুব কম পেয়েছি। একদম, আই থিঙ্ক দিস ইজ ফার্স্ট টাইম, রাইট? একেবারেই আমি আমার জন্মের পর মেবি আমি এই প্রথম দেখলাম এত একতাবদ্ধ যে আমরা তো সরজমিনে গিয়ে দেখলাম এত মানুষ যে তাদের সবাইকে হেল্প করছে। আমার মনে হয় যদি সুযোগ থাকতো পুরো বন্যাবাসীদেরকে ঢাকাতেই মনে হয় শিফট করতো, যদি আমাদের সবার ইয়েটা থাকতো। আসলেই তাই। টুসি, কি অবস্থা, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো চলছে। সুস্থ আছি, ভালো আছি, কিন্তু মনের দিক থেকে পুরোপুরি সুস্থ আমি বলবো না, মাঝামাঝি আছি। দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়েই, আর আমরা যেহেতু জায়ান ভাই বলল আমরা শিল্পী, আমাদের মানে প্রফেশন যেটা, সেটা আপাতত একটু আছে, মানে প্রপারলি হচ্ছে না। তো সব মিলিয়ে আছি মাঝামাঝি। আচ্ছা, সেই শিল্পী সত্তার যে জার্নি, সেদিকেও আমরা শুনবো। তবে আগে আলাউদ্দিন, তার কাছে একটু শুনবো যে আমি যতদূর জানি তিনি কুমিল্লার বাসিন্দা এবং সেখানের পরিস্থিতি তিনি সরেজমিনে আসলে প্রত্যক্ষ করেছেন, সেখানে কাজও করেছেন, সাথে জায়ান আবেদিনও ছিলেন। আমি একটু আলাউদ্দিনের কাছে আগে শুনবো যে কুমিল্লার বর্তমান পরিস্থিতি কেমন। কুমিল্লা যেহেতু আমার জেলা, তা আমার জেলা এবং আমার পাশের জেলা দুটোই খুবই ক্ষতিগ্রস্ত। তো এখানে আমার পরিচিত এবং আত্মীয় স্বজন যারা আছেন তাদের ফোন পেয়েছি, সরজমিনে গিয়েছি। এটা আসলে আমার কাছে খুবই দুঃখজনক বা খারাপ লাগার মতো। আমার একেবারেই ঘুম হয় না বলতে গেলেই চলে, কারণ ফ্রেন্ড সার্কেল যারা যেখানে বড় হয়েছি সবাই ক্ষতিগ্রস্ত। তো যাওয়ার সৌভাগ্য হয়েছে, গিয়েছি এবং আরও যাব, আরও কাজ করার চিন্তা করব। তাহলে কি দুজন মিলে ত্রাণের কাজে গিয়েছিলেন? ত্রাণ নিয়ে যখন গেলেন, সেখানে আপনাদের অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আসলে আমাদের বন্যাবাসীদেরকে দেখার পর আমাদের মনুষ্যত্বটা আরো বের হয়েছে যে আমরা কি করতে পারি। কারণ আমাদের বিছানা তো শুকনো, কিন্তু যেখানে পানি হয়েছে তারা তো ঘুমাতে পারছে না বা খেতে পারছে না। একটা জিনিস উপলব্ধি করলাম, আমরা বিভিন্ন জায়গায় তো গেলাম, নোয়াখালী, কুমিল্লা, তো সেখানে এমন গ্রামে গেছি যেই গ্রামে কোনো ত্রাণের সহায়তা যায় না। আচ্ছা, এটা আমার কাছে খুব ভীষণ দুঃখজনক মনে হলো। কারণ অনেকেই একটা বিষয়, যেটা সবাই যাচ্ছে, সবাই হেল্প করছে, সেটা ভালো, কিন্তু তারা খুব ভীষণ স্রোতের বিপরীতে গিয়ে কাজ করছে না। আমরা যারা গেছি তারা একটু চেষ্টা করেছি যে ভেতরে যাব, যারা পাচ্ছে না। এমনকি আমরা যাদেরকে ত্রাণ দিলাম, বৃদ্ধ ছোট 2 দিন 3 দিন ধরে না খেয়ে আছে। তারা আমাদের ত্রাণ দেখে, আমাদেরকে দেখে খুশিতে একদম কান্না করছিল। এটাই সবচেয়ে বড় ব্যাপার দেখাটা। আচ্ছা, সেখানে গিয়ে আপনারা কাজ করেছেন, তার কিছু ফুটেজ আমাদের কাছে আছে এবং সেখানকার বন্যা পরিস্থিতির কিছু ছবিও আছে, আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসবো।
আমার তো ছোট হ্যাঁ মনের বয়স 25 ওনার। না মনের পর ভালো তো এই জন্য আসলে কি বলবো, সব দিকে যখন থই থই পানি, যাওয়ার কোনো জায়গা নেই, আমরা যখন শুকনো মাটিতে দাঁড়িয়ে আসলে সেখানকার পরিস্থিতি হয়তো আমরা আন্দাজ করতে পারছি না, তবে আপনারা সেখানে গিয়েছিলেন, দেখেছিলেন। আশা করি এই যে বন্যা পরবর্তী যেই সিচুয়েশন, উদ্ধার কাজ বা নতুন আবাসন প্রকল্প, সেখানেও আসলে অনেক বড় একটি সহযোগিতার হাত তাদের লাগবে। সেগুলো নিয়ে কিছু ভেবেছেন? আমি আলাউদ্দিনকে গতকাল বলছিলাম যে আমরা যেহেতু দুজনের ইচ্ছে এবং ইয়েতে গেলাম, যে দুজন মিলে নিয়ে গেছি, সেহেতু আমাদের একটা প্ল্যান আছে যে তাদেরকে। আচ্ছা, আমরা একটু এই যে ফুটেজগুলো দেখছি, সেখানে আমরা দেখছি যে সব বাড়ি ঘর একদম পানিতে প্লাবিত হয়ে আছে, হাঁটু সমান পানি অনেক জায়গায়। সেখানে পানি ছাড়া আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, একটু শুকনো মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানের জনজীবন কেমনটা বিপন্ন হয়তো ফুটেজ দেখে আন্দাজ করা সম্ভব নয়, তাও আমরা কিছু কিছু আঁচ করতে পারছি। এবং এমন সংকটে আসলে ওই এলাকার মানুষ আগে পড়েনি কখনো, অনেকগুলো বছর তারা এভাবে এত ভয়াবহ বন্যা কখনো দেখেনি, যা এখন এই সময় আমরা দেখছি। একে তো দেশের এমন পরিস্থিতি যেখানে একটা রাজনৈতিক উত্থান পতন আমাদের ছিল, সেখানে উতরে না উঠতে উঠতেই আবার এমন একটা জাতীয় সংকটে আমরা। এখানে বিষয়টা হলো যে রাতে হঠাৎ করে কুমিল্লা থেকে আমার কাছে একটা ফোন আসে। আমার খুব কাছের একজন ছোট ভাই, প্রায় 3:30 বাজে সে ফোন দিয়ে কান্না করছিল। আমার ভেতরটা মনে হচ্ছিল যে ফেটে যাচ্ছে শুনে। আমি চিন্তা করলাম যে একটা কিছু করা দরকার। আমি হঠাৎ করে জায়ান আবেদিন ভাইকে রাতে ফোন দিলাম 3:30টার সময় মেবি। জায়ান ভাই আছেন? আচ্ছা, আমি তো ঘুমাইনি। বললাম আগামীকালকে কুমিল্লা যাব। বললো হঠাৎ কুমিল্লা? বললাম কুমিল্লাতে প্রায় 35টি গ্রাম প্লাবিত বর্তমানে, কয়েকটা বাঁধ ভেঙে গিয়েছিল কুমিল্লার, এবং রসুলপুরের আশেপাশ এরিয়াগুলো যেটা শহর কেন্দ্রিক, একেবারে শহরের পাশে। রসুলপুরে না ভাঙলেও পার্শ্ববর্তী বুড়িচং উপজেলায় বাঁধ ভাঙার কারণে পুরো শহর পর্যন্ত পানিটা পৌঁছে গিয়েছিল। তখন জায়ান আবেদিন ভাইকে ফোন দিয়ে বললাম, ভাই একার পক্ষে কখনই সম্ভব হবে না হয়তোবা, আপনি যদি পাশে থাকেন আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো। মানে একটা মনোবলের ব্যাপার থাকে, শক্তির ব্যাপার থাকে। সে বলল আমি আছি, তুমি কি করা যায় তুমি করো। তখন আমরা দুজন মিলে নিজেদের উদ্যোগ এবং কিছু ভাই ব্রাদারদের সহযোগিতা নিয়ে আমরা একদিনের ভিতর আমরা প্রায় 350 পরিবারের খাবার সহ আমরা অ্যারেঞ্জ করি, এবং রাতের মধ্যেই আমার ব্যক্তিগত গাড়ি এবং আরও কিছু গাড়ি সহ সহায়তা নিয়ে আমরা রাতে প্রায় 11 ঘন্টা জ্যামে আস্তে আস্তে করে আমরা 3 ঘন্টার রাস্তা আমরা 11 ঘন্টায় পৌঁছাই। পৌঁছানোর পর রাত 3:30 পর্যন্ত ওখানকার একটা টিম ছিল, টিম নয়, তারাও আমাদের চ্যানেল আই পরিবারেরই। আমার খুব কাছের একজন মানুষ, তিনি আমাকে ফোন দিয়েছিলেন, ফাহাদ ভাই, বললো ওই এলাকার অবস্থা খুবই বিপর্যস্ত, 14 গ্রাম উপজেলা মেবি, তো যেহেতু সেটা আমার উপজেলা, তো ওই অঞ্চলে ডাকাতিয়া নদীর অতিরিক্ত স্রোত, যেই স্রোতের কারণে কেউ ভয়ে সেখানে যাচ্ছিল না। যে এত স্রোতের মধ্যে শুনলাম, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা বৃদ্ধ লোক পানিতে ভেসে গিয়েছিল, পরদিন তার মৃতদেহ ভেসে ওঠে। তো সেখানে ছোট নৌকা ছাড়াও যাওয়া যায় না, প্রত্যন্ত অঞ্চল যেগুলো গ্রাম, ডাকাতিয়া নদীর পাশে যেহেতু, তো সেখানে আমরা একটা ছোট নৌকা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছিল ওখানকার সুজন ভাই আর হলো বেলাল কাকা মেবি, উনি খুবই ওই এলাকার একজন মান্যগণ্য এবং ভালো মানুষ, ভালো মনের মানুষ, আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছেন। তাদের মাধ্যমে আসলে যেই পরিবারগুলো দীর্ঘ শুনছিলাম যে 5 দিন যাবৎ খাবারই পাচ্ছিল না, 5 দিন না খেয়ে সবে, তো তার কারণ হলো সেখানে কেউ যেতে পারছিল না পানির স্রোতের কারণে। আমরা সাহস নিয়েছিলাম যে যাই হবে হবে আমরা যাব। তো দুজন ওনারা সহ আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং গিয়েছি। তো সব মিলিয়ে আসলে তাদের দুঃখ, আর যেহেতু আমার কুমিল্লা জেলা, আমার কাছে বেশি খারাপ লাগে আসলে কুমিল্লার মানুষের, এবং আমার পার্শ্ববর্তী জেলা ফেনী, নোয়াখালী, এটা খুবই খারাপ লাগার মতো। তো তাদের জন্য কিছু করেছি এবং আমরা আরও একটা প্ল্যান বা প্রজেক্ট হাতে নিয়েছি যেন আরও একটু বড় কিছু করা যায়। আমরা দুজন মিলে চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং আমাদের জীবনে মনে হয় মহাসমুদ্র কক্সবাজার বলা হয়, ওই কক্সবাজারের পরে মনে হয় আরেকটা সমুদ্র দেখলাম আমরা কুমিল্লা নোয়াখালীতে। রাইট, এতটা পানি
চোখে না দেখলে সরজমিনে যদি না দেখা যায় তাহলে সেটা কখনোই বোঝা যাবে না। আমরা যে নৌকাতে গেছি আমরাও খুব রিস্কের উপরে ছিলাম, কারণ আমাদের নৌকাটাও বিপদসীমার উপরে ছিল পানি, আচ্ছা একেবারে। কারণ আমার জীবনে তো এত পানি আমি দেখিনি, আমি যেতে পারিনি কখনো বা যাইনি। এবং ওখানে যারা 90 ইয়ার্স 95 ইয়ার্স ওল্ড যারা আছে তারা বলছিল তাদের জীবনে 95 ইয়ার্সে এমন পানি কখনো হয়নি। অ্যান্ড আমি একটা চিন্তা করলাম যে উই শুড মেক দেম হ্যাপি অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড তাদেরকে হ্যাপি করার জন্য হলেও তাদের পাশে দাঁড়ানো। এবং এখন যে সময়টা আছে এই সময়টার চাইতেও পানি যখন শুকিয়ে যাবে বা চলে যাবে তখনের অবস্থাটা আরো ভয়ানক হবে একদম। কারণ তাদের ঘরবাড়ি নেই, সবার কাঁচা বাড়ি চলে গেছে, মাটির বাড়ি যারা, কিংবা যারা পশুপালন করতেন শুধুমাত্র। পশু আমি নিজের চোখে দেখেছি 4-5টা পশু ডুবে আছে, ভেসে আছে মরা। এবং তাদের এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটা আসলে অপূরণীয়, এটা পূরণ করা খুবই কঠিন। আপনাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এখানে আরো একটি প্রশ্ন আছে। আমরা একই সাথে আনন্দিত যে এত এত স্বেচ্ছাসেবীরা আছেন, অধিকাংশই তরুণ, তবে অনেকে উৎসাহিত হয়ে এবং আবেগের জায়গা থেকে অনেকে ত্রাণ কার্য বা উদ্ধার কার্যে যাচ্ছেন যাদের যথেষ্ট পরিমাণ ট্রেনিং নেই। এখানে অনেকখানি কিন্তু তাদের প্রাণহানি বা তাদের সেফটি সিকিউরিটিরও একটা শঙ্কা তৈরি হচ্ছে। এই জায়গাগুলো নিয়ে কি বলবেন? এটা আসলে আমরা বাংলাদেশের মানুষ একটু আততীয় পরায়ণ, মানুষকে ভালোবাসতে জানি বেশি, আমাদের আবেগটা বেশি, যার কারণে মানুষের কষ্ট দেখলে আমরা আগে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আমরা আবেগের দিক থেকে যদি চিন্তা করি তাহলে নিজেদেরকে কখনো বিপদে ফেলা যাবে না, কারণ আমরা যেখানে যাচ্ছি তারা নিজেরাই বিপদে আছে। আবার আমরা যারা ট্রেনিং প্রাপ্ত নয় তারা গিয়ে তারা আমাদেরকে উদ্ধার করতে পারবে না, কারণ আমরা নিজেরাই গেছি তাদেরকে উদ্ধার করতে। সো আবেগের জায়গা থেকে যদি বের হয়ে ট্রেনিং প্রাপ্ত যারা, এখানে একটা তাদের জন্য সাজেশন আছে, যারা ত্রাণ কালেক্ট করছে তাদের একটাই দরকার, যারা ট্রেনিং প্রাপ্ত তাদের মাধ্যমে ত্রাণগুলো ওখানে পৌঁছে দেওয়া, নিজেরা বিপদে না পড়ে। একদম একদম ভীষণ সুন্দর একটি কথা বললেন। টুসি কোনো কথা বলছে না, কিন্তু আমি জানি যে টুসি যেতে পারছে না, এই জন্য হয়তো তার একটা মন খারাপ থাকতে পারে। তবে আমি জানি টুসি নিজের জায়গা থেকে চেষ্টা করছে তাদেরকে সাহায্য করার। একটু টুসির কাছে শুনি। আসলেই তাই, যে কোনো কারণে হোক যাওয়া হয়নি, তবে যার যার জায়গা থেকে আমি মনে করি, আমার মনে হয় যে সবাই যার যার জায়গা থেকে সাহায্য করছে, পাশে আছে তাদের। তো আমিও ছিলাম, আমি যতটুকু পেরেছি আমার জায়গা থেকে আমি পাশে ছিলাম। আর যেই ভাইয়েরা গিয়ে কাজ করেছে, মাঠে গিয়ে তারা কাজ করেছে, তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। তারা আসলে প্রশংসার দাবিদার। আচ্ছা, আমরা আসলে সংকটের কথা বলছিলাম, সেগুলো তো আমাদের জীবনের অংশ, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে আমাদের এই যে সাহায্যের হাত, এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিশ্চয়ই আমরা এই সংকট থেকে উতরে আসতে পারবো, এই প্রত্যাশাটি আমরা রাখি। আমরা যদি একটু আপনাদের শিল্পী সত্তার দিকে একটু যাই, আপনার কথা শুনি, যে আমি জানি আলাউদ্দিন এবং টুসি দুইজনই সেরা কণ্ঠের একদম নিউ ফ্রেশ পার্টিসিপেন্ট। নতুন যাত্রা শুরু এই গানের জগতে, টেলিভিশনে বলবো, কেমন লাগছে যদি টুসি বলেন একটু। আচ্ছা, ভালো লাগছে, নতুন এক্সপেরিয়েন্স হয়েছে, তারপর মানুষের কাছেও পরিচিতিটা নতুন হয়েছে। সেরা কণ্ঠের জার্নিটা আসলে খুব সুন্দর একটা জার্নি ছিল। আর সবার কাছে সেরা কণ্ঠের প্ল্যাটফর্মটা সবার কাছে অনেক কাঙ্ক্ষিত, কিন্তু আমার কাছে একটু বেশি কাঙ্ক্ষিত। কারণ হচ্ছে সেরা কণ্ঠে আমি 5 বার এসেছি, তো 5 বার এবার এসে আমি ফাইনালিস্ট হয়েছি। তো প্রতিবার দেখা গেছে আমি এসেছি, বাদ পড়ে গিয়েছি। তো প্রতিবার বাদ পড়ার পরে আমার এটার প্রতি আগ্রহটা আরও বেড়ে গেছে, আমার ওই মঞ্চটাতে আমার যেতে হবে। তো আল্লাহর রহমতে এবার আমি ফাইনালিস্ট হয়েছি, তো এটা আমার জন্য অনেক বেশি প্রিসিয়াস। এটাই আসলে, হাল ছাড়া যাবে না, এবং হাল না ছেড়ে আসলে নিজের লক্ষ্যে যদি আমরা একদম বদ্ধপরিকর থাকি তাহলে আমরা সেখানে পৌঁছতে পারি। টুসি তার আসলে একটা উদাহরণ তৈরি করলো আমাদের জন্য। আলাউদ্দিন, কি অবস্থা? যদি কেউ বলে যে গানটা গড গিফটেড, সেটা আমি মানি। আচ্ছা, কিন্তু গানের পাশাপাশি পরিশ্রমটা খুবই দরকার। টুসি যেমন 5 বার এসেছিল, আমিও কিন্তু তার কম নই। আচ্ছা,
আমি 2017 সালে জায়ান আবেদিন ভাইদের সাথেও ছিলাম। আচ্ছা, সেখান থেকে কি জানবার সাথে পরিচয়? জায়ান ভাইয়ের সাথে আমার 2016 সালে পরিচয়, আচ্ছা, যখন সেরা কণ্ঠ শুরু হয় অডিশন চট্টগ্রামে বাদ পড়ে গিয়েছিলাম আমি। আচ্ছা, কারণ আমার মনোবল তো অন্যরকম ছিল। আমি চিন্তা করলাম অন্য কোনো জেলা থেকে যদি দিয়ে চেষ্টা করে উঠা যায়। আচ্ছা, আমি চলে গেছি রাজশাহী। তখন ফ্যামিলি কিন্তু সাপোর্ট ছিল না আমার। আমি 200-300 টাকা করে নিয়ে যেতাম। একটা ছোট্ট মজার কথা বলি, আমি রাজশাহী গিয়েছিলাম, আমার পকেটে ছিল 600 টাকা। আমি চিন্তা করলাম কিভাবে যাওয়া যায়। কুমিল্লা থেকে ট্রেনে ঢাকায় ফ্রি, টাকা দেইনি, কিন্তু দিলে সেখানে গিয়ে থাকবো, ফ্যামিলি তো সাপোর্টে নেই। তখন ঢাকায় নেমে অনেক চেকিং আস্তে করে বের হয়ে গেলাম, গিয়ে রাজশাহী ট্রেনে উঠলাম। রাজশাহীতে গেলাম, রাজশাহীতে গিয়ে পুলিশ লাইন স্কুলে বিশাল সেরা কণ্ঠের অডিশন চলছে। গেলাম আমি অডিশন রুমে, আমি চেয়েছিলাম যে ইজাজ খান স্বপন স্যারের রুমে যেন আমি না পড়ি। তার কারণ হলো স্যার তো আমাকে এই চট্টগ্রামে বাদ দিয়ে দিয়েছিল, সেকেন্ড অডিশন যেটা রাতে হয়, তো সেখানে বাদ পড়ে ভাগ্যক্রমে আমি স্যারের রুমে গিয়েই পড়েছি। পড়ার পর স্যার বলছে তুই আবারও? আমারও সেম হয়েছে। আমি দুজনের স্যারের হাতে হাতে মিল কেন? পড়েছিলাম। না, আমরা অ্যাজ এ ফ্রেন্ড, একদিকে সেরা কণ্ঠের ফ্রেন্ড, আবার আমরা ব্যাচমেট অবশ্য। ও আচ্ছা, তো তার সাথে আমার প্রায় খুনসুটি হয়। সেরা কণ্ঠে অনেক ঝগড়া হয়েছে, অনেক ঝাঁঝামেলা ওর সাথে হয়েছে। ও কোনো কিছুই ভালোভাবে মেনে নিতে পারে না আমার সাথে। তা আমি আজকেও বললাম, আজকেও তুই আমার সাথে? এটা হয় না। তো যাই আমরা হোক, আসলে সব এপিসোডগুলোতেও আমরা হ্যাঁ, একই দিনে একই পড়েছিলাম। দিনে। আচ্ছা। আচ্ছা, জাজেস হিসেবে যারা ছিলেন তারা তো আমাদের দেশ বরেণ্য নিশ্চয়ই। একজন কিংবদন্তি শিল্পীদের সামনে গান গাওয়া, সেই অভিজ্ঞতাগুলো কেমন? অভিজ্ঞতা বলতে আমি সেরা কণ্ঠের একটা পারফরমেন্সে বলছিলাম প্রথম, যেদিন গ্র্যান্ড অডিশন হয় ঢাকাতে, মানে আমি চট্টগ্রাম থেকে ইয়েস কার্ড পেয়ে ঢাকায় এসেছি। আমি গান গেয়েছিলাম আমার বুকের মধ্যেখানে, সামিনা ম্যামের যে গানটি। জাহান আবেদিন ভাই আমার খুব সাপোর্টিভ ছিল, সে আমার জন্য এসেছে, আজকে দেখবো তুই কেমন গান গাস। তো উঠলাম, আমি গান করার পর সামিনা ম্যাম তাকিয়ে বলল, ওয়াও, অসাধারণ গেয়েছো। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি এত ভালো গান গেয়েছো, আমার খুব ভালো লেগেছে, তোমার আসলে এখানে কিছু বলার আছে কিনা। তো আমি বললাম, ম্যাম আপনার সামনে গান গাওয়া আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল, যে সামিনা ম্যামকে খুব কাছ থেকে দেখব এবং তার সামনে গান করব। কারণ আমি অনেকবার বাদ পড়েছিলাম, আমি টুসি আমরা। তো সামিনা ম্যাম পর্যন্ত আসার সৌভাগ্য হয়নি, কারণ জেলা পর্যায় থেকে বা বিভাগ পর্যায় থেকে ঢাকায় আসা পর্যন্ত সৌভাগ্য হয়নি, একবার হয়েছিল। তো সামিনা ম্যামের সামনে সৌভাগ্য হয়েছিল গান গাওয়া। তখন ম্যাম মানে একেবারে চোখের পানি ফেলে দিয়েছিল যে এটা আসলে অনেক বড় ব্যাপার যে আমার সামনে গান করা। উনি সবসময় বলে যে আমি আসলে খুবই ছোট মানুষ, আমি জীবনে কিছুই জানি না। আসলে যারা বড় হয় বা যাদের জনপ্রিয়তা বা অনেক কিছু থাকে, তারা খুব বিনয়ী হয়। আসলে এটা অনেক শিক্ষার ব্যাপার যে ওনার থেকে নমনীয় জিনিসটা কি এবং একজন শিল্পী সত্তা তাদের থেকে শেখা যায়। এই জন্যই তো তারা আজকে উপমহাদেশের বিখ্যাত শিল্পী। একদমই তাই। এবং আরো একটি মজার বিষয় কিন্তু আছে, আজ আপনারা তারকা কথনের সেটে এসেছেন এবং আজই এই যে সামিনা ম্যামের কথা বলছিলেন, প্রিয় দর্শক, আজ আমাদের সকলের প্রিয় শিল্পী সামিনা চৌধুরীর জন্মদিন। আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর অনেক অনেক দিন তাকে আমাদের মাঝে আমরা পেতে চাই, তার কণ্ঠে গান শুনতে চাই। তার কাছ থেকে আমাদের দেশের এখন অনেক কিছু পাওয়ার আছে। আচ্ছা, শিক্ষক হিসেবে সামিনা চৌধুরী ম্যামকে আপনারা পেয়েছেন, সেই গল্পগুলো একটু জানতে চাই, কেমন লেগেছে বা কিভাবে শিখেছেন তার কাছে? শিখেছি বলতে যখন রুনা লায়লা ম্যাম আমাদের একটা বিশেষ পর্ব থেকেই কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছিল, তার আগ পর্যন্ত আমরা বন্যা ম্যাম এবং সামিনা ম্যামকেই কিন্তু পেয়েছি। সামিনা ম্যাম একটা জিনিস করতো, প্রথম দিক থেকে তো খুব ভয় পেতাম, কিন্তু উনি এত আন্তরিক, মানে আমরা যাকে মা হিসেবে বলি, আমরা কিন্তু মাই ডাকি। আচ্ছা, তার একটাই কারণ, উনি ভয় দেখায় না। গান গাচ্ছি ক্যাম্পে, বলল আলাউদ্দিন এটা যদি এই রকম করে না দিয়ে এইভাবে দাও, থ্রোয়িংটা যদি একটু এইভাবে দেয়া যায় কেমন হয়, ভালো হয় না? এই যে শিক্ষাটা, ম্যাডামের একটা স্পেশাল গুণটা হচ্ছে
উনি জাজমেন্ট করার আগে উনি হচ্ছেন একজন মেন্টর। রাইট। সেরা কণ্ঠ ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স ইন মাই মিডিয়া লাইফ, কারণ সেরা কণ্ঠের পরেই কিন্তু মিডিয়াতে কাজ করা শুরু হয়েছে। আমাদের সময় সেরা কণ্ঠে সামিনা চৌধুরী ম্যাডাম শুটিংয়ের আগেও কিন্তু আমাদের ক্যাম্পে আসতো, সবসময় শেখাতো। এবং আমি তো ছোটবেলায় ওনাকে শিখেছি, ওনাকে দেখেছি, পড়েছি। কারণ আমার কাছে স্বপ্নের মানুষকে আমার পড়াটা অনেক বড় ব্যাপার। আচ্ছা। আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে উনি আমাকে বিচার করেছে। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ওনার সাথে গান করা। আমার জীবনের ফার্স্ট প্লেব্যাক সামিনা চৌধুরী, স্বপ্ন সত্যি হয়েছে। আচ্ছা, যেহেতু এই যে মালাউদ্দিন এবং টুসি নতুন সবাই গান করেছেন এবার, এই যে মালাউদ্দিনের একটি পারফরমেন্স সেরা কণ্ঠ থেকে আমরা একটু দেখে আসবো দর্শকদের সাথে নিয়ে। নিশ্চয়ই। চলুন প্রিয় দর্শক। এটা কিন্তু আলমারা মিনুও গেয়েছে, ওর একটা ভার্সন। আদি ভাই, আলমারা মিনু, তোমারটা হচ্ছে থার্ড ভার্সন। ধন্যবাদ। আজকে গাইছি শ্রদ্ধেয় আব্দুল হাদী স্যারের যে মাটির বুকে। গানটি লিখেছেন নাসিমা খান এবং গানটি সুর করেছেন সেলিম আশরাফ। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। বাহ, ভীষণ সুন্দর একটি গান, সুন্দর কিছু মুহূর্ত আলাউদ্দিনের এবং সকলেরই আমার বোধ হয় আছে। বিশেষ করে জায়ান আবেদিনের তো একটি বড় জার্নি চ্যানেলের সাথে সেখানেও ছিল, এবং এগুলো দেখে নিশ্চয়ই মিস করেন অনেক। অনেক 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 মিস করি, কারণ আমি মনে করছি এখন বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। ভাইয়া তো মিস করবে, আমাদের তো আমরা তো বেশি দিনের না সেরা কণ্ঠ থেকে, তা আমরা এখনো ম্যামদের ওই মুহূর্তগুলো খুব মিস করছি। মনে হচ্ছে ওটা যদি আর একটু বেশি চলতো, একটু বেশি সময় ধরে আমাদের এপিসোডগুলো চলতো, ম্যামদের সান্নিধ্যে আরো বেশি দিন থাকা হতো। বেস্ট মোমেন্ট ইন লাইফ আই থিংক সেরা কণ্ঠ। আচ্ছা, যদি এখন জিজ্ঞেস করি যে এখন শিল্পী হিসেবে নিজেকে কোন জায়গায় দেখতে চান টুসি? শিল্পী হিসেবে নিজেকে আমার ছোট মানে যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে, সঙ্গীতে আসার পর যখন থেকে আর কি গান করা, তখন থেকে প্লেব্যাকের প্রতি একটু দুর্বলতা ছিল। তো আমি নিজেকে একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার হিসেবে দেখতে চাই। আর সেরা কণ্ঠের জার্নিতে আমি 3 জন বিচারকের থেকে খুব ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি এবং আলাউদ্দিনও পেয়েছে। সেগুলো নিশ্চয়ই আপনাদের পথ চলা, আগামী পথ চলাতে অনেক বেশি কাজে দিবে। আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। অনেক ভালো লেগেছে আপনাদের সাথে আড্ডায়, আবারও দেখা হবে সে প্রত্যাশা রাখছি। শুভকামনা সকলের জন্য। প্রিয় দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।